18 বাংলার মঞ্চে ভাবনায় শান। নমস্কার, TV18 কে ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটার খুবই প্রয়োজন ছিল, বিশেষ করে সামনেই একটা বড় BGPS আসছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শিল্পায়ন এখন আমাদের রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা খুবই নামজাদা উদ্যোগপতি, তারা বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন এবং আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এবং তারা কিভাবে শিল্পায়নকে দেখছেন সেটা আমরা সবাই শুনতে চাইব। তার আগে আমি একটা ইন্ট্রোডাকশনের মতো যদি দিই একটা ভূমিকা, সেটা খানিকটা বলা যেতে পারে ইতিহাস। আমরা জানি যে একটা সময় ছিল, ধরা যাক স্বাধীনতার সময় থেকে যদি দেখি, স্বাধীনতার সময় বাংলা শিল্পের 1 নম্বর ছিল। আমরা যদি এমপ্লয়মেন্ট দেখি, বাংলায় যে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট ছিল সেটা বম্বে প্রেসিডেন্সির থেকে সামান্য বেশি, এবং তখনকার বম্বে প্রেসিডেন্সি মানে মহারাষ্ট্র এবং গুজরাট কম্বাইন্ড। অর্থাৎ মহারাষ্ট্র গুজরাট কম্বাইন্ড যে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট ছিল বাংলায় তার থেকে একটু বেশি ছিল। প্রোডাকশন আমরা সেকেন্ড ছিলাম, সামান্য কম ছিল। এখন সেখান থেকে শুরু করে দীর্ঘদিন ধরে আমাদের শিল্পায়ন ঠিক পথে এগোয়নি, আমরা জানি। এখন এবারে একটা সময় এসেছে, একটা ঘুরে দাঁড়াবার সময়, এবং আমার বিশ্বাস আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এখন কি সমস্যা আমাদের ছিল, কেন 1947-এর পর থেকে আমাদের শিল্পে একটা ডিক্লাইন শুরু হলো, সেগুলো বোঝার সময় এসেছে। একটা কারণ, অনেকগুলো কারণ আছে, কারণ একটা নয়, একাধিক কারণ। একটা কারণ এটাই যে আমাদের পূর্ব দিকে যে শিল্পগুলো ছিল, চা, জুট, পাট, ইঞ্জিনিয়ারিং, আরো কিছু কিছু শিল্প ছিল, এগুলো প্রিডমিনেন্টলি ইউরোপিয়ান ছিল। অর্থাৎ এদের মালিকানা অনেকটাই সাহেবদের হাতে ছিল। এবং যখন স্বাধীনতা হলো, এই সাহেবরা তাদের কোম্পানিগুলোকে বিক্রি করে দিতে শুরু করলেন। অনেক কারণ থাকতে পারে। তার একটা কারণ হতে পারে যে স্বাধীনতা পরবর্তী যে পরিবেশটা তৈরি হলো, সেখানে অনেক বেশি রাষ্ট্র একটা কন্ট্রোল করলো শিল্পের এনভায়রনমেন্টটাকে। তাতে হয়তো ইউরোপিয়ানরা অতটা স্বচ্ছন্দ ছিলেন না। তাছাড়া হয়তো তারা স্বাধীনতার আগে কিছু সুবিধে পেতেন, সেগুলো আর তারা এক্সপেক্ট করছিলেন না। যাই হোক, তারা বিক্রি করে দিলেন। এখন যাদের হাতে গেল, তারা যে সবসময় খুব ভালো ম্যানুফ্যাকচারার ছিলেন তা নয়, তারা অনেকে ট্রেডার ছিলেন। তার ফলে আমরা দেখেছি যে সেই কোম্পানিগুলো অনেকটাই, কিছু কোম্পানি BIFR এ চলে গেল, কিছু কোম্পানি বন্ধ হয়ে গেল, এবং কিছু কোম্পানি খুব মানে কোনো রকমে চলছিল। এখন একটা বড় সমস্যা ছিল পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে যে এই যে আমরা যদি পূর্ব দিককে সঙ্গে পশ্চিম দিকের শিল্পপতিদের তুলনা করি, আমরা জানি যে পশ্চিম দিকের শিল্পপতিরা প্রায় সকলেই ভারতীয়। এখন এরা
স্বাধীনতার আগে অনেকেই ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে খুব ক্লোজ ছিলেন, অনেক সময় স্বাধীনতা সংগ্রামকে ফান্ড করেছেন। তার ফলে স্বাধীনতার পরে এই শিল্পপতিরা অনেক বেশি শাসক দলের সঙ্গে ক্লোজ ছিলেন। তার ফলে যে লবিটুকু দরকার সেটা তারা অনেক সহজে করতে পেরেছিলেন। পশ্চিমবঙ্গের হয়ে বলার কেউ ছিল না। একই সঙ্গে সেইভাবে একেবারে প্রথম শ্রেণীর কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাস কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, তারপরে সুভাষচন্দ্র বসু আমরা জানি চলে এলেন। তার ফলে সেই লেভেলের কংগ্রেস নেতা যে পশ্চিমবঙ্গের হয়ে বলতে পারে সেরকমও কেউ ছিলেন না। বিধান রায় তাও চেষ্টা করেছিলেন, আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু আপনারা যদি চিঠিপত্রগুলো পড়েন সেগুলো অ্যাভেলেবল। বিধান রায়ের সময়ের চিঠি, বিভিন্ন সময় নেহেরুকে লেখা, প্যাটেলকে, বল্লভভাই প্যাটেলকে লেখা, কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে তাকে এক একটা বিনিয়োগ আনার জন্যে। এবং একটু আগেই সৌগত রায় খুব ভালোভাবে বললেন এই ফ্রেট ইকুয়ালাইজেশনের কথা। ফ্রেট ইকুয়ালাইজেশন তো অর্থনীতির দিক থেকে একটা অদক্ষ ব্যবস্থা। মানে কেন সাবসিডি দিয়ে একটা র মেটেরিয়ালকে অনেক দূরে আমি নিয়ে গিয়ে প্রোডাকশন করব, তার তো কোনো মানে হয় না। এটা তো ইকোনমিক্যালি এটার কোনো যুক্তি নেই। যাই হোক, সেটাও করা হলো। আরো এটার অনেক ইনস্টেন্স আছে। তার ফলে মানে গভর্নমেন্ট পলিসি কখনোই পশ্চিমবঙ্গের দিকে ছিল না। এর সঙ্গে আমরা জানি যে একটা বামপন্থী, একটা সর্বব্যাপ্ত বামপন্থী ইডিওলজি, ভাবাদর্শ যোগ হয়েছিল, এবং যার ফলে আমরা জানি যে বন্ধ ইত্যাদি দিনের পর দিন চলেছে। এখন সেই বন্ধ আর নেই, এটা একটা বড় ব্যাপার। এখন কিন্তু সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। এখন নতুন করে পরিবেশ পরিকাঠামো তৈরি হচ্ছে, তার ফলে আমার মনে হয় যে আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবো। সময় লাগবে, কারণ হিস্ট্রি ম্যাটার্স। ইতিহাস এত সহজে মুছে দেওয়া যায় না। যারা বিনিয়োগ করবেন, একবার বিনিয়োগ করলে তো সেটা তুলে নেওয়া যায় না, তাদের অনেক কিছু ভেবেচিন্তে বিনিয়োগ করতে হয়। তো আমার মনে হয় সেই ইতিহাসটা আস্তে আস্তে পাল্টাবে এবং আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমি এইটুকু বলেই আমাদের পরবর্তী বক্তা শ্রী দেবাশিস সেনকে কিছু বলতে বলবো। থ্যাংক ইউ প্রফেসর। আমি জাস্ট দুটো কথা বলবো। একটা কথা, একটা গল্প দিয়ে শুরু করি। ভাই চমৎকার গল্প। গত মাসে, এই মার্চ মাসে, মাইন্ড ট্রি কনসাল্টিং বলে একটা খুব বড় সংস্থা আছে, অনেকেই জানেন। ওরা ঠিক করলো, ব্যাঙ্গালোর বেসড, ওরা ঠিক করলো ডিসেম্বর মাসে সবাইকে ক্রিসমাস হ্যাম্পার পাঠাবে। ওই গিফট দেয় না, ক্রিসমাস কেক টাইপের, সব এমপ্লয়ীদের দেবে। ডিসেম্বর 2021, করোনা চলছে। তারপর তারা দেখলো যে কেউ আর নেই ব্যাঙ্গালোরে, সব ফেরত চলে এলো। তখন তারা কি করলো, তারা তাদের HR ডিপার্টমেন্টকে বলল, আচ্ছা দেখো তো এরা বাড়ি কোথায়, কোথায় পাঠানো যায়, আমরা তাহলে বাড়িতে কুরিয়ার করে পাঠিয়ে দিই। দেখা গেল যে বেশিরভাগ প্রায় 600-700 জনের বাড়ি কলকাতা। এবং যেখানে এই কথাটি আমি শুনছি, ম্যানেজিং ডিরেক্টর অফ মাইন্ডট্রি তিনি নিজে এই কথাটা ইনগ্রেশনের দিন বলছেন। আমি নবদিগন্তের চেয়ারম্যান হিসেবে সেখানে আমন্ত্রিত ছিলাম, এবং তিনি বলছেন সেই জন্য আমরা 550টা সিটার রাতারাতি নতুন সেন্টার এখানে খুললাম। অতএব আমাদের এখানে যে স্কিল আছে, সেই স্কিলটা বাইরে ছিল, তারা কিন্তু আবার ফিরে এসেছে। তারা সব ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছে, কলকাতায় থাকতে চাইছে, এবং এর জন্য একটা পরিবর্তন কিন্তু আসতে শুরু করেছে। মাইন্ডট্রি নতুন অফিস খুলে ফেললো, কারণ এখানে স্কিল্ড পার্সনসরা রয়েছে। ইনফোসিসে ব্যাঙ্গালোরে যখন আমি গিয়েছিলাম ওনাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য, আমি তখন IT সেক্রেটারি, তারা বলছেন আপনারা জানেন মাইসোরে আপনাদের কত বাঙালি আছে, এবং তারা সবাই রবীন্দ্রসঙ্গীত শুনতে চায়, সবাই রসগোল্লা খেতে চায়, আপনারা ব্যবস্থা করুন আনার। কিছু টানাপোড়েনের পর আজকে নিউ টাউন রাজারহাটে বিরাট 50 একরের প্লটে ইনফোসিস
খুব সুন্দর ডেভেলপমেন্ট সেন্টার শুরু করে দিয়েছে, শিগগিরই শুরু করবে। সুতরাং চাকা ঘুরছে। অনারেবল এমপি সৌগত রায় বললেন, ঠিকই এর আগে আমাদের খুব লো গ্রেড আইটির কাজ হতো, কিন্তু এখন সেটা ঘুরছে। এবং ঘুরছে বলেই আমার খুব আশা যে যেহেতু এই জিনিসটা বাঙালি খুব ভালো পারে, তারা অঙ্ক খুব ভালো পারে, এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, আমাদের স্যার সেখানকার প্রফেসর, এবং সুতরাং এখান থেকে এই মেধাটাকে বাইরে যেতে দেওয়া হবে না। মেধার টানে বড় বড় কোম্পানিগুলো এখানে আসবে, এই স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে। এই সঙ্গেই আমি আরও একটা কথা বলবো, এটাও আমার উপলব্ধি। বহু ইয়াং আইটি কর্মীদের সঙ্গে আমার কর্মসূত্রে নবদিগন্তে এবং নিউ টাউনে কথা হয়, দেখা হয়। তারা সবাই বাংলার টান বোঝে, ফিরে আসতে চায়, কিন্তু তাদের হায়ার লেভেল স্কিলস কিন্তু হচ্ছে না। আমাকে একদল ফরেন ইনভেস্টর, কোরিয়া, ইউএস, জাপান ইত্যাদি সবাই এসে বললেন তারা কলকাতায় চিপ ডিজাইনিংয়ের একটা ফ্যাক্টরি খুলতে চান। যারা এতে সংশ্লিষ্ট জানেন, ইটস এ হিউজলি টেকনিক্যাল জিনিস, চিপ ডিজাইনিংয়ের একটা অংশ। কিন্তু বললেন তোমাদের এখানে লোক কই? আমি কারখানাটা এখানে চালাতে তো আমেরিকা থেকে লোক আনবো না, কোরিয়া থেকে লোক আনবো না, সুতরাং এখানে তোমাদের স্কিল সেটটা নেই। সুতরাং আমার এখানে একটাই সুনির্দিষ্ট বক্তব্য, কলেজে পড়ে স্কিল সেট অ্যাটেন্ড করা যাবে না। এত দ্রুত টেকনোলজি ওয়ার্ল্ডটা চেঞ্জ করছে, এটার জন্য একটু বড় 2-3 বছরের বড় রিসার্চ স্কলাররা এবং প্র্যাকটিসিং আইটি লোকেরা যদি তাদের জুনিয়রদের সাপোর্ট করেন, আমার মনে হয় বাংলা পরিবর্তিত হবে। কুলির কাজ করতে হবে না, তারা ইনোভেশন কাজ করতে পারবে। আমাদের পরবর্তী বক্তা শ্রী হর্ষ নেওটিয়া। নমস্কার, সবাইকে শুভ নববর্ষ। সংক্ষেপে এটাই বলবো যে আমরা দেখতে পেরেছি লাস্ট কয়েক বছরে আমাদের বিশেষ করে কলকাতা শহর অনেকভাবে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমার মনে হয় এখন ওয়ান অফ দ্য টপ সিটিজ ইন আওয়ার কান্ট্রি। মানে অনেক অন্য সিটিতে যে যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে এই কত বছরের মধ্যে, তো তার থেকে অনেক বেশি কলকাতায় হয়েছে। সেটা শুধু নিউ টাউন অবভিয়াসলি একটু বেশি চমৎকার আছে, নতুন শহর আছে, দেবাশিস দা নিজে অনেক উদ্যোগ নিয়ে করেছেন, সেটা ছাড়া একটা বড় ভূমিকা যেটা আমরা কিছুদিনের মধ্যেই তার ফল পাবো, সেটা হচ্ছে মেট্রো কানেক্টিভিটি। প্রায় 180 কিলোমিটার লেন্থের মেট্রো কানেক্টিভিটি আর ইন ভেরিয়াস স্টেজেস অফ কনস্ট্রাকশন। আর যেমন আমি পড়ছি এই বছর থেকেই আরম্ভ হবে বিভিন্ন সেক্টর চালু হতে। তার একটা সাংঘাতিক ইম্প্যাক্ট হবে শহরের ওপরে, বিকজ আমাদের রাস্তা থেকে অনেক ট্রাফিক আমরা মেট্রোর মধ্যে নিয়ে যেতে পারবো এবং মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে অনেক সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি শহরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক কিছু সোশ্যাল এবং বিজনেস ইনফ্রাস্ট্রাকচার, কনভেনশন সেন্টারই হোক, মিলন মেলাই হোক, এইসব তৈরি হচ্ছে। এই সব মিলে একটা সম্ভাবনা যে বড় বড় কনফারেন্স, বড় ট্যুরিজম এর দল, এই ধরনের লোকজনের ইনক্রিজ হবে এখানে। এবং আমার ধারণা, এখন কোথায় একটা রিপোর্টে পড়লাম যে কলকাতা এয়ারপোর্ট উইল রিচ ইটস ক্যাপাসিটি ইন 7 to 8 years। আমার তো মনে হয় 5 বছরেই আমরা বোধহয় ক্যাপাসিটি পৌঁছে যাব। এবং আমাদের সেকেন্ড এয়ারপোর্ট এর ভাবনা চিন্তা ইমিডিয়েটলি করা দরকার। বিশেষ করে যদি আমাদের ডিপ সি পোর্ট চলে আসে, সেটাও টাইমলাইন যা শুনছি 5 বছর, তবে অনেক বড়ভাবে ট্রেডিং,
বিজনেস বাড়বে। তো ওভারঅল আই ফিল এক্সট্রিমলি অপটিমিস্টিক। একটা মোমেন্টাম নিশ্চয়ই একটু আটকে গিয়েছিল কোভিডের জন্যে, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টাম ফিরে এসছে। সরকারের দিক থেকে যে একটা বড় ভূমিকা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ডিজিটাইজেশন অ্যান্ড ই গভর্নেন্স। এটার আপনি সবাই জানেন কতবার সরকারি অফিসে যেতে হয়, এখনো যে যেতে হয় না সেটা বলবো না, কিন্তু নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য অনেক সময় বেঁচেছে, অনেক কম যেতে হচ্ছে এবং অনেক সুবিধাগুলো ডিজিটাল মেথডে ই গভর্নেন্সের মাধ্যমে লোক পেতে পারছে। সেকেন্ড হচ্ছে যে আমরা ট্যাক্স কালেকশনও দেখেছি ইমপ্রুভ করেছে বিকজ অফ ই গভর্নেন্স। সো এটাও খুব জরুরি, কারণ আমাদের একদিকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, কিছু স্টেটের ওয়েলফেয়ার মেজার্স আছে, এটাকে ফান্ড করতে গেলে ট্যাক্স কালেকশনটাকে রোবাস্ট করতে হবে। ট্যাক্স নর্মালি উঁচু ট্যাক্স হলে কমপ্লায়েন্সটা হয় না, তার ফলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কি লিকেজটাকে বন্ধ করা, আর সেটা আমরা দেখতে পেরেছি যে ভালোভাবে কাজ হয়েছে। তো এই সব মিলে আমি খুবই আশাবাদী যে ভবিষ্যতে এখানে ডেভেলপমেন্টের খুব সুযোগ আছে, and I just hope that we can all contribute in our own way to this. Thank you. Thank you so much, Mr. Neotia. Thank you so much for আমাদের পরের বক্তা শ্রী চন্দ্রশেখর ঘোষ। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ নিউজ 18 দেওয়া বাংলার এই শুভ শুরুতে এইরকম একটা আয়োজন করা। প্রথম প্রশ্ন হলো যে বিভিন্ন সময়ে আমরা প্রশ্নের সম্মুখীন হই, বাঙালিরা তো ব্যবসা জানে না, কিন্তু আমার জীবন দিয়ে আমি দেখছি যে কি করে আমি এটাকে বিশ্বাস করি, আর আমার কাজকর্ম দিয়ে আমি দেখতে পাচ্ছি সেটাও বিশ্বাস করার জন্য নয়। কিন্তু কেন শিল্প নিয়ে এত কথা? সবটাই আমার মনে হয় আমরা বলতে চেষ্টা করি বড় বড় শিল্পের কথা, কিন্তু কেন শিল্প একটা রাজ্যের জন্য বা একটা দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? দুটো কারণ। একটা হলো মানুষের কাজের সৃষ্টি করবে, দ্বিতীয়ত হলো মানুষের আয় বাড়িয়ে দেবে। এবং এই দুটো শুধুমাত্র বড় ইন্ডাস্ট্রি দিয়ে হয় কিনা সেটা একটু সন্দেহ আছে। কারণ আমরা যদি দেখি হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত দুই দিকে বড় বড় ইন্ডাস্ট্রি একসময় ছিল, একসময় আমরা বহু মানুষ কাজ করেছে, কিন্তু ধীরে ধীরে এগুলো আস্তে ধীরে খুব রুগ্ন হয়েছে এবং মানুষ কাজ হারিয়েছে। তো আমরা যদি আবার সেই বড় ইন্ডাস্ট্রির উপরই সবাই ডিপেন্ড করতে যাই, আমাদের কিন্তু আবার ভবিষ্যতে আরো ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। তার থেকে যদি আমরা আরেকটা দিকে তাকাই, আমাদের রাজ্যে আমরা সবচেয়ে বেশি উৎপাদন করি, সেটা হলো দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছি আলু উৎপাদন, তৃতীয় স্থানে আছি ধান উৎপাদন। এগ্রিকালচারটা একটা বড় আমাদের মার্কেট। তাছাড়া আমাদের আরেকটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বলছি আমরা, কিন্তু এটা বেশি ছোট, সেটাকে এমএসএমই বলি, যার 88 লক্ষ এমএসএমই আছে আমাদের রাজ্যে। 1,35,00,000 লোক ওইটাতে ইনভলভ। এবং এই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা আরো বেশি বাড়াতে পারি, যেখানে মানুষের কাজের সৃষ্টি হবে এবং মানুষের আয় বাড়াবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার লাখো উদাহরণ আছে। এক পাপিয়া বাসু বছর 10 আগে একটু ওই কাঁথা স্টিচের কাজ করে, যেগুলো ডেকোরেটর আইটেম হিসেবে ব্যবহার হয়,
এবং 4-5 জন মহিলা নিয়ে ও কাজটা করত। 10,000 টাকা ঋণ নিয়েছে। আজকে 10 বছর পর, ঋণের বিষয়টা আমি বলছি না, সে হয়তো 2 লক্ষ টাকা ঋণ নিয়েছে। এই যে একটা এন্টারপ্রাইজ ডেভেলপ করেছে, তাতে 200 লোক কাজ করে। এখন 5টা লোক থেকে 10 বছরে একটা মহিলা 200 লোককে কাজ দিয়েছে, সেটাও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করেছে। তাতে কিন্তু এই 200 লোকের ইনকাম বেড়েছে, আমাদের ওই দিদির ইনকাম বেড়েছে। তো এই রকম কর্মকাণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে বেঙ্গলে। আমার যদি আমাদের মাইক্রো ক্রেডিট বলি আমরা, বা ব্যাংকের ক্ষেত্রে বলি, যেই ধরনের ছড়িয়ে আমরা কাজগুলো করছি, তাতে দেখতে পাচ্ছি শুধু পুরুষরা যে ইনকামের মধ্যে আসছে তা নয়, পুরুষরা যে এই এমএসএমইতে ইনভলভ তা নয়, মহিলারাও ইনভলভ। তাতে যদি একটা পরিবারের মধ্যে দুজনেই যদি একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে এবং এইরকম 200-100 লোকের কাজ সৃষ্টি করে দিতে পারে, এটা একটা বড় ইন্ডাস্ট্রি হিসাবে ভাবা এবং এদেরকে আরো বেশি এনকারেজ করা। কেন এনকারেজ করা? যেটা অবিরূপ স্যার হয়তো দেখছেন এটাকে এবং করছেন অনেক কিছু, যে একটা ইন্ডিকেটর আমরা দেশকে মাপি, সেটা হলো পার ক্যাপিটা ইনকাম কত বেড়েছে। এখন সমস্ত ধনী মানুষের পার ক্যাপিটা ইনকাম সমস্ত মিডল ক্লাস এবং গরিব মানুষের লোক সংখ্যা দিয়ে ভাগ দিলে পার ক্যাপিটা কখনই খুব বেশি বাড়ে না। যদি না আমরা বিশাল সংখ্যক মানুষ যারা মিডল ক্লাস নো ইনকাম আছে, তাদের যদি ইনকামটা একটু বাড়াতে পারি, পার ক্যাপিটা ইনকামটা খুব বেশি বেড়ে যায়। সেই দিক থেকেও উপকৃত যদি আমরা সবাই মিলে চেষ্টা করি রাজ্যের মধ্যে এই এমএসএমই আরো কত বেশি বাড়ানো যায়, কত বেশি গ্রাজুয়েট করা যায় এক লেভেল থেকে আরেক লেভেল, এবং তাদেরকে কিছু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। ব্যাংকিং এর ক্ষেত্রে যদি বলি, যে আমাদের সবচেয়ে গর্বের যে সাকসেস, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আজকে ন্যাশনাল ব্যাংক হিসাবে সবচেয়ে বৃহৎ ব্যাংক হিসাবে কাজ করছে, সেটা আমাদের এই কলকাতা ব্যাংক। তো আমরা যে নেই তা নয়, তারপরে বন্ধন ব্যাংক জন্ম হয়েছে। এমন একটা ব্যাংক আমরা জন্ম দিয়েছি বন্ধন, যার নামটাই বাংলা। এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংকের নাম আছে বাংলায়। এটা আমাকে মানুষ বলছে যে নামটাই বাংলা, এবং সেইটা যেভাবে ছড়িয়েছে। আজকে যদি বলেন আমরা 7 বছর ব্যাংকের বয়স, 60,000 কর্মী কাজ করে। এটা যেমন হচ্ছে, সবচেয়ে বেশি দেখার হলো যে মানুষের কাছে পৌঁছে তাদেরকে ক্রেডিট সাপোর্ট দেওয়াটা, এবং সেইটা আমাদের সমাজের বা আমাদের রাজ্যের, আমাদের দেশের এই এমএসএমইটাকে হেল্প করছে, এগ্রিকালচারকে হেল্প করছে। আমরা কি আবার ফিরে আসবো? আমরা সবাই আবার ফিরে আসবো। না, আপনি শেষ করে দিন, তারপরে আবার ফিরে আসবো আর কি। ওকে। না, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে এই সকল উন্নয়নটা আসছে এই গ্রাম থেকে, রুরাল অ্যান্ড সেমি আরবান, যেখানে অনেক বেশি মানুষ বাস করে, এবং সেইটাকে আমাদের নজর দিলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আরো বেশি দ্রুত বেড়ে আসবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী বক্তা রুদ্র চ্যাটার্জি। নমস্কার, থ্যাংক ইউ। আমরা চন্দ্রশেখর ঘোষ, হর্ষণী ওটিয়া, দেবাশিস সেন, ওনাদের কথা শুনে অনেক কিছু বোঝা গেল। আর তার আগে আমরা অনেকটাই হিস্ট্রি এবং ইকোনমিক হিস্ট্রি সম্বন্ধে শুনেছি। আমি একটু ব্রিফলি একটা জিনিস বলতে চাই, শুধু ইকোনমিক হিস্ট্রি টাচ করে, যে একটা বিজনেস বা ইন্ডাস্ট্রি হওয়ার জন্য there has to be an opportunity. এখন অপরচুনিটি এক এক সময় আসে, সেই সময় সাপ্লাই এসে যায়, ওই ইন্ডাস্ট্রিটা সেই সময়ের জন্য ক্লোজড হয়ে যায়। আমাদের বেঙ্গলে, আমরা ব্রিটিশ বেঙ্গলের কথা বলছিলাম, কিন্তু তার আগেও একটা সময় ছিল যে মুর্শিদাবাদ থেকে যে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হতো, দ্যাট মেড আওয়ার প্রভিন্স দ্য রিচেস্ট প্রভিন্স ইন দ্য ওয়ার্ল্ড। 1700 একটা সময় ছিল যে বেঙ্গল ওয়াজ রিচার দ্যান ইংল্যান্ড, ইংল্যান্ডের থেকে বেশি ওয়েলথ তৈরি হতো। তার কারণ এখানের যে প্রোডাক্ট বানানো হতো, মুর্শিদাবাদ বলুন বা যেখানে মাসলিন বলুন ঢাকার, সেটা ইউরোপে গিয়ে
মেড আ মার্কেট। ওখানে গিয়ে ইনফ্যাক্ট টু দ্য এক্সটেন্ট ইউরোপে একটা ল তৈরি করেছিল, সামচুরি ল, যে বেঙ্গলের কাপড় আর কিনতে পারবে না, কারণ ওরা ট্যারিফ ব্যারিয়ার্স এগেনস্ট হ্যান্ডমেড বেঙ্গল টেক্সটাইল। আবার 1900 যেরকম মিস্টার ঘোষ বলছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রথমে সেটা ছিল ব্যাংক অফ ক্যালকাটা, ওটা কাকে ফাইন্যান্স করছিল? বেঙ্গলের ইন্ডাস্ট্রি তখন স্টিল, টি, ম্যানেজিং এজেন্সিজ, জমিদারি, ওইগুলো ওয়াজ দ্য ডমিনেটিং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ওটা কেন এসেছিল? কারণ কি, যে কারণেই হোক, ব্রিটিশ গভর্নমেন্টে প্রচুর উইকনেসেস থাকা সত্ত্বেও একটা সেফ ওপেন ইকোনমিক এনভায়রনমেন্ট ছিল। সেই ইকোনমিক এনভায়রনমেন্টটা ইন্ডিপেন্ডেন্সের পরে চলে গেল, সে নকশাল হোক বা যে কারণেই হোক। তারপরে যেসব ইকোনমিক অপরচুনিটিস আসলো সেটা বেঙ্গল অ্যাডভান্টেজ নিতে পারলো না। এখন আমাদের আগে যেরকম এমপি সৌগত রায় বলছিলেন যে নতুন নতুন ইন্ডাস্ট্রিজ গড়ে উঠছে, তার মানে নতুন নতুন অপরচুনিটিস আসছে। নতুন নতুন অপরচুনিটি মানে আবার নতুন প্লেয়ার্স তৈরি হবে। কেউ যেরকম অনেক সময় ভাবতে পারেনি, এক একটা ইন্ডাস্ট্রি, যেমন একটা সময় আমেরিকায় গাড়ি বানানো হতো, সেটা ওখান থেকে জাপানে চলে গেল, আবার টেসলা একটা আমেরিকান কোম্পানি, কারণ কি ইলেকট্রিক কারে ঢুকে গেল। এই যে সিনেমা, প্রত্যেকটা নেটওয়ার্ক, ওইগুলো সব এখন কম্পিট করছে নেটফ্লিক্সের সঙ্গে। সব দোকান বাজার, মুদির দোকান সব কম্পিট করছে অ্যামাজনের সঙ্গে। আবার যে নতুন নতুন অপরচুনিটি হচ্ছে, এখানে বেঙ্গলের অপরচুনিটি, এখানে আমরা কি করে এর ভিতরে ঢুকবো? আমরা যদি এখন ব্যবসায় ঢুকতে চাই, কি করতে হবে? কয়েকটা জিনিস দেখা দরকার। একটা হচ্ছে আমাদের স্টেট, আমরা অনেক সময় নেগেটিভলি বলি, কিন্তু এটা $200 বিলিয়ন জিডিপি। আমি অনেক সময় আগেও বলেছি, এটা হচ্ছে ভিয়েতনামের সঙ্গে কম্পেয়ার করা যায়। ভিয়েতনাম একটা দেশ, এটা অন অ্যাভারেজ কোভিড ছাড়া অন্য সময় 10% to 12%, এবছর 12% গ্রোথ প্রজেক্টেড। লাস্ট ইয়ার 1%, which was the highest in any state. কিন্তু 10-12% মানে প্রত্যেক বছর 20,000 কোটি টাকার এডিশনাল বিজনেস অপরচুনিটি তৈরি হচ্ছে। 12% of $200 বিলিয়ন। এটা সবচেয়ে কম ট্রান্সপোর্ট কস্ট। কারণ কি, আমরা এত ডেন্স, আমরা সবসময় বলি জমি নেই, কিন্তু আমাদের ট্রান্সপোর্ট কস্ট পার ক্যাপিটা সবচেয়ে কম। কারণ কি, প্রথমত আমরা 100 মিলিয়ন লোক এখানে আছি, তাছাড়া এখানে প্রচুর নদী, প্রচুর রাস্তা, প্রচুর পোর্ট, প্রচুর কিছু আছে। তারপর হচ্ছে এনার্জি, সে আপনি সোলার বলুন, কোল বলুন, যে কোনো এনার্জি, হিস্টোরিক্যালি এনার্জি কস্ট এখানে সস্তা। হেভি ইন্ডাস্ট্রি, অনেক জিনিসে এখন আমাদের জিনিসটা হচ্ছে, আর বিশেষ করে হচ্ছে আমাদের যে এখানে 500 কিলোমিটার রেডিয়াস, ওখানে আমেরিকার পপুলেশন থাকে 300 মিলিয়ন মানুষ। এদের এখন আমেরিকার মতন ওয়েলথ নেই, কিন্তু অনেক ডিমান্ড আছে। তো আমাদের যে বিজনেসটা ডিজাইন করতে হবে, ওয়েদার ইট ইজ ফুড প্রসেসিং, ই কমার্স, চা আজকাল যেরকম দার্জিলিং থেকে সোজা এক্সপোর্ট হয়ে যাচ্ছে অ্যামাজনে, যাই হোক, যেই বিজনেসই করবেন, আমরা এই অপরচুনিটিসগুলো, এই ডিমান্ড দেখে, এই ডিস্ট্রিবিউশন কস্ট অ্যাডভান্টেজ দেখে আমাদের একটা বিজনেস ডিজাইন করতে হবে। এখন বিজনেস আনফর্চুনেটলি সরকার করতে পারে না, অন্য কেউ আপনাকে বলে দেবে না কি ব্যবসা। যদি ব্যবসা ভালো কেউ জানে, তার সেই লোকটা নিজেই করবে। তো আপনার অপরচুনিটি দেখে, এই এই সুবিধা দেখে, আপনার কি স্কিলস, আপনার কি স্ট্রেংথ, সেটা নিয়ে ইউ হ্যাভ টু সেট আপ ইউর ওন বিজনেস। অ্যান্ড উই হ্যাভ টু ক্রিয়েট এন ইনফ্রাস্ট্রাকচার, একটা ইকোসিস্টেম, যেখানে নতুন নতুন ব্যবসায়ের অশান্তিতে না থাকতে হয়। যেই অশান্তির জন্য বারবার, ওই যে আমরা বলছিলাম মুর্শিদাবাদের সময়, তারপরে ব্রিটিশ সময়, তারপর থেকে যেটার জন্য বন্ধ হয়ে গেল, নকশাল এবং স্ট্রাইকস এবং এসবের জন্য, সেটা যেন না হয়। দ্যাট ইজ দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট। থ্যাংক ইউ। সত্যম রায়চৌধুরী। সবাইকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজকের এই শুভ নববর্ষের দিনে নিউজ 18 যে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তার জন্য নিউজ 18কে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আর সামনেই আমাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে।
তার আগে এই ধরনের একটা বেঙ্গল বিজনেস কনক্লেভ ডেফিনেটলি বুস্ট অফ আওয়ার এন্টারপ্রেনিয়ার্স অর বিজনেসম্যান অফ বেঙ্গল। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা আমার এখানে বিশিষ্ট বিজনেসম্যানরা রয়েছেন, বিশিষ্ট ইকোনমিস্ট রয়েছেন, দেবাশিস বাবু রয়েছেন, তারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কথা বললেন। আমাদের বাংলার বর্তমান ব্যবসার পরিস্থিতি, আগে কি ছিল, কোন সেগমেন্টে আমাদের কিভাবে কি করা উচিত, তাদের কাছ থেকে আমরা জানলাম। আমি এত ডেটা, এত অ্যানালিসিস, এত কিছুর মধ্যে আমি যাব না। আমি এটুকু বলতে পারি যে আমরা বাংলা চিরদিনই সর্বোচ্চ শিখরে ছিল, আছে এবং থাকবে, এটা আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই একটা সাইকেল থাকে, কখনো আপস কখনো ডাউন, কিন্তু এই সাইকেলটা চক্রাকারে ঘুরতে থাকে। আমরা এখানে ছিলাম, হয়তো আমাদের মাঝখানে কিছুদিন প্রবলেম হয়েছে, আবার আমরা ডেফিনেটলি ঘুরে দাঁড়াচ্ছি, ঘুরে দাঁড়াবো, এবং আমাদের আবার সেই সাইকেলটা আবার আপ হতে চলেছে। আমরা এটা সবাই বিশ্বাস করি। আমরা বাংলাকে ভালোবাসি, বাংলা আমাদের। আমরা এই বাংলায় থেকে ডেফিনেটলি উই আর নট কমফর্টেবল টু ইনভেস্ট ইন আদার স্টেটস। আমরা বাংলায় ইনভেস্ট করতে ভালোবাসবো, বাংলায় থাকতে ভালোবাসবো। আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমাদের এখানেই থাকতে হবে, আমাদের একেই ভালোবাসতে হবে। হয়তো অনেক আলোচনা সমালোচনা হয়, অনেকে অনেক কিছু বলেন, কিন্তু আমার তাদের কাছে অনুরোধ, আলোচনা সমালোচনা না করে আসুন না আমরা সমষ্টিগতভাবে আমরা এই বাংলার উন্নতির জন্যে, আমাদের বাংলার ছেলে মেয়েদেরকে আরো ব্যবসামুখী করার জন্যে আমরা আরো পজিটিভ হই, আরো পজিটিভভাবে তাদের সামনে বিভিন্ন প্রজেক্ট দিই। কি করে ব্যবসা করবে আমরা তাদেরকে একটু এগিয়ে দিই। এগুলোই আজকের এই দিনে, নববর্ষের দিনে আমার মনে হয় এই গান বাজনা খাওয়া দাওয়ার পাশাপাশি আজকে আমাদের, আসুন না আমরা আজকে সবাই মিলে এই চ্যালেঞ্জটা নিই যে আজকের দিনে থেকে, এই নববর্ষের দিন থেকে আমরা আমাদের বাংলাকে আবার নবজাগরণের পথে, সমৃদ্ধশালী বাংলার পথে আমরা এগিয়ে নিয়ে যাই। অনেকেই তো অনেক কিছু করছেন, কে বলেছে করছে না? আমাদের ইয়াং ছেলেমেয়েরা এখন দারুণ স্টার্টআপস করছে। অনেক ইয়াং ছেলে মেয়ে 2-3 বছরের মধ্যে হাজার হাজার কোটি টাকা টার্নওভার করছে। আজকে আমাদের সারা পৃথিবীতে ইন্টারনেটের দৌলতে সারা পৃথিবীটা ওপেন আপ হয়ে গেছে। এখানে ব্যবসা করতে আগেকার মতো এখন আর সেই অনেক কিছু ভাবতে হয় না। একটা কিছু শুরু করলে সারা পৃথিবীর বাজারটা আমাদের হাতের মুঠো এসে যায়, এবং ইয়াং ছেলেমেয়েরা সেই সুযোগটা তারা গ্রহণ করেছেন এবং তারা ঠিক মতোভাবে তারা সেটা করছেন, যার জন্য বিশ্বের বাজারটা তাদের কাছে এখন অধরা নয়, তাদের হাতের মুঠোই। আমাদের যদি আমরা ভাবি যে আমাদের সেই স্বর্ণযুগের কথা, আসুন আজকে তাদের উদ্দেশ্যে আমরা আমাদের আজকের দিনটিকে নিবেদন করি যে তারা যেভাবে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আবার আমরা সেই পথেই আমরা হাঁটি। জমি কোনো প্রতিবন্ধকতা নয়, মূলধন কোনো প্রতিবন্ধকতা নয়, দরকার হচ্ছে আমাদের ঠিকভাবে প্রতিষ্ঠা করা। আমি আমার আজকের দিনে আমি বাবা মায়ের কাছে আমি তাদের কাছে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে আরেকটু এগিয়ে দিন, একটু পুশ করুন। আপনি তাদেরকে শহীদ হতে বলছেন না, আপনি বলছেন তাদেরকে কর্মোদ্যোগী হতে। তাদেরকে জব সিকার করে তুলবেন না, তাদেরকে জব ক্রিয়েটার হিসেবে তৈরি করুন, আরেকটু এগিয়ে করুন, আরেকটু পুশ দিন। দেখবেন আমরা আবার আমাদের বাংলাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। আমরা তো সমৃদ্ধির পথে আছি, আরো আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের দিনটি
এই ওত আমরা সবাই মিলে নিই। ধন্যবাদ। হ্যাঁ, আজকে আপনারা সবাই ভালো থাকবেন। এই নববর্ষের দিনে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, আমার প্রণাম। থ্যাংক ইউ। ধন্যবাদ, খুব সুন্দর। আমাদের হাতে আর সামান্য একটু সময় আছে, আমরা একটা র্যাপ আপ করতে পারি। সাধারণভাবে কয়েকটা প্রশ্ন সাধারণ মানুষের মনে আসে। আমাদের শিল্পটাকে আবার রিভাইভ করতে গেলে আমাদের কি করা দরকার? প্রথম সমস্যাগুলো কি, প্রাথমিক সমস্যাগুলো কি? কেউ বলেন সরকারি নীতি, কেন্দ্রীয় সরকারের নীতি। কেউ বলেন বাঙালি সেরকমভাবে শিল্প চায় না, সাধারণ বাঙালি সাধারণ বাঙালি চাকরি করতে চায়, ব্যবসা করতে চায় না। এখানে যারা রয়েছেন এরা সবাই খুবই সফল এন্টারপ্রেনিয়ার, কিন্তু সাধারণভাবে বাঙালির একটা ব্যবসা করার দিকে অনীহা আছে। তো এইগুলো নিয়ে যদি একটু আপনারা আলোকপাত করেন যে আমাদের মানে ইংরেজিতে বলতে গেলে হোয়াট আর আওয়ার কনস্ট্রেন্টস, হোয়াট আর আওয়ার মেন কনস্ট্রেন্টস। আমি চন্দ্রশেখর বাবুকে দিয়ে শুরু করি, তারপর নেউটিয়া সাহেবের কাছে যাব ইত্যাদি। মানে প্রশ্নটা হচ্ছে হোয়াট আর আওয়ার কনস্ট্রেন্টস, আমাদের মূল সমস্যাটা কি? মানে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, এটা কি সরকারি নীতি, মানে কেন্দ্রীয় সরকারি নীতি, নাকি আমাদের আমাদের ইডিওলজির একটা প্রবলেম আছে যে মানে আমরা ব্যবসা বাণিজ্য ততটা চাই না, চাকরি করতে চাই, রিস্কটাকে অ্যাভয়েড করতে চাই? ধন্যবাদ। যেটা আমার মনে হয় দুটো শব্দের একটু পার্থক্য আছে, একটা হলো ব্যবসা আর একটা হলো ইন্ডাস্ট্রি। যদিও শব্দটা এক, কিন্তু ইন্ডাস্ট্রি বলতে বোঝায় বিশাল বড়, আর ব্যবসা বলতে বোঝায় পাড়ার দোকান। এইটাকে না একসাথে নিয়ে আসতে হবে, যে ওটা একটা ইন্ডাস্ট্রি। আরেকটা বিষয় হলো যে বড় করার একটা ভয় দেখতে পাই আমরা গ্রামে গঞ্জে, না ছোট আছি ঠিক আছে, সংসার চলে যাচ্ছে, আমি আবার কেন এটা বড় করতে যাব, বড় করলে কি কি ঝামেলা আসবে সেটা নিয়ে সব সময় একটা চিন্তায় ভুগতে থাকে। তো এইটাকে যদি একটু ক্লিয়ার করা যায়, এটাকে যদি একটু মনোবলটা বাড়িয়ে দেওয়া যায় যে না দেখো এরা করেছে, এরা যে কোনো কাজেরই সমস্যা থাকে, তো সেইটাকে এইভাবে ওভারকাম করা যায়, তখন কনফিডেন্সটা যদি বাড়ে তাহলে ওরা এই ব্যবসা থেকে ইন্ডাস্ট্রিতে আসতে পারে। তো সেইটাকে একটু নজর দেওয়া উচিত, বাইরে ডাকাডাকির থেকে ইন্টারনালি আরো বেশি যদি বাড়ানো যায়। ধন্যবাদ। সংক্ষেপে এটাই বলবো যে আমার ধারণা সব জিনিস সব প্রান্তে আমাদের দেশে এক ধরনের হবে, সেটা আমাদের একটা ভুল ভাবনা। সব মানুষ নিজের একটা ক্যাপাবিলিটি আছে, নিজের একটা ভাবনা আছে, একটা পরিবেশের মধ্যে আমরা সব তৈরি হয়েছি, তার একটা ঝোঁক থাকে। যেমন এখানে একটু পড়াশোনার বেশি ঝোঁক আছে, একটু কালচারাল বেশি ঝোঁক আছে। হতে পারে সেভাবে যে রাজস্থানের লোক না গুজরাটের লোকের যে ব্যবসা মহলে জন্ম, আমার জন্ম হয়েছে, আমার বাড়িতে আমি মানে প্রায় 6-7 বছরের বয়সে ডিনার টেবিলে শুধু ব্যবসায়ী কথা শুনেছি। তো এটা একটা আপব্রিঙ্গিং এর মধ্যে একটা জিনিস চলে আসে। তারপরে জবরদস্তি করে মানুষ হওয়ার পরে আমরা অন্যভাবে ভাবতে চিন্তা করলে আমার মনে হয় সফলতা হওয়া মুশকিল আছে। সো হোয়াট আই সে ইজ দ্যাট আমাদের যে ক্যাপাবিলিটি আছে, যেমন আমাদের ভাবনা চিন্তার ক্যাপাবিলিটি আছে, আমাদের আইটিতে ক্যাপাবিলিটি আছে, আমাদের হেলথ সেক্টরে ক্যাপাবিলিটি আছে, আমাদের এডুকেশনের ক্যাপাবিলিটি আছে, আমাদের ক্রাফটস এন্ড আর্টস এর ক্যাপাবিলিটি আছে। ওই ক্যাপাবিলিটিটাকে হারনেস করে ব্যবসাটা করা। কোনো জরুরি নেই যে আমাদেরকে এখানে 10,000 কোটি টাকার একটা বড় কারখানা আনতে হবে, তার ফলেই ব্যবসা হবে এবং মানুষের ডেভেলপমেন্ট হবে। সো আই উড ফিল দ্যাট উই মাস্ট নুয়ান্স ইট। আমাদের দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্ট্রেংথ আছে, আমাদেরও কিছু স্ট্রেংথ আছে। ওই স্ট্রেংথের উপরে নজর দিয়ে কাজ করলে চান্সেস অফ সাকসেস আর মাচ হায়ার দেন ট্রাইং টু কপি অ্যানাদার স্টেট। থ্যাংক ইউ। আপনি একটু বলুন যে আমাদের সমস্যাগুলো কি, জাস্ট সংক্ষেপে যদি বলেন, খুব বেশি সময় নেই আমাদের হাতে। দেখুন, সমস্যা তো কিছু থাকবেই, সমস্যা ছাড়া তো কোনো কিছু হতে পারে না, কিন্তু সেই সমস্যাগুলোকে আমাদের ওভারকাম করতে হবে সবসময়।
এবং কাজ করতে গেলে সমস্যা আসবে, সমস্যা ওভারকাম করতে হবে। সমস্যার মধ্যে আমি দুটো চারটে কথা বলবো, যেটা আমি আমার বক্তব্য শেষ করেছিলাম, যে বললাম যে বাবা মায়ের কাছে প্রথম আমাদেরকে একটা মানে আমাদের বলতে হবে যেটা, যে ওই বাচ্চাকে একটুখানি পুশ করার জন্য, তাদেরকে ব্যবসামুখী করার জন্য। আমরা বাঙালিরা ব্যবসা তো মানে সেইভাবে কখনো সেই অর্থে প্রত্যেকটা পরিবার ব্যবসা করে না, হয়তো তার মধ্যে থেকে বেশ কিছু বাঙালি পরিবার ব্যবসা উঠে এসেছেন, বেশ কিছু বাঙালি উদাহরণযোগ্য ব্যবসা করেছেন, কিন্তু বাঙালি পরিবাররা আমরা সবসময় মনে করি ছেলে মেয়ে চাকরি করবে এবং চাকরির সঙ্গে সঙ্গে তারা সাধারণভাবে একটা চাকরি করবে, কিছু ইনকাম করবে, তারা ফ্যামিলিকে দেখবে, সমাজকে দেখবে, কিন্তু সেখান থেকে উৎপত্তিটা ওখান থেকেই। এটা আমাদেরকে না ওই জায়গাতে পুশ করতে হবে। আজকে আমাদের এখানে আমাদের মঞ্চে জ্বলন্ত প্রমাণ রয়েছেন আমাদের চন্দ্রশেখর ঘোষ, এবং তিনি আজকে কয়েক বছরের মধ্যে যে বন্ধন ব্যাংক সারা পৃথিবীকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, তো এইটা দেখেই তো আমাদের শিখবো। আমাদের হর্ষজি দিনের পর দিন তিনি যেভাবে বাংলার জন্য কাজ করে চলেছেন, এটাই তো আমাদের কাছে একটা উদাহরণ। আমাদের তরুণ প্রজন্মের ব্যবসাদার আমাদের রুদ্র, সে যেভাবে করছে, এটাই আমাদের কাছে একটা এক্সাম্পল। এটাই আমাদের বাঙালি ছেলেমেয়েদের কাছে এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ আমরা পারি, সমস্যা থাকবে, এবং এই সমস্যা আমরা যারা বাংলায় কাজ করছি আমরা তাদেরকে আরেকটু পুশ করবো, তার একটু আরেকটু এগিয়ে দেবো। আর বাবা মাকে, তার ছেলেটিকেই বললাম যে আরেকটু এগিয়ে দিয়ে ব্যবসামুখী করতে হবে, এবং একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ছজন করতে করতে আমাদের বাংলায় ডেফিনেটলি একটা নবজাগরণ ঘটবে এবং ব্যবসার একটা উত্তরণ ঘটবে বলে আমি আশা করি। আমি ওই একই প্রশ্ন আপনাকে করব, তার সঙ্গে একটু জাস্ট অ্যাড করে দিচ্ছি যে বাইরে থেকে যারা পোটেনশিয়াল ইনভেস্টর, তাদের তো একটা কনফিডেন্স দরকার। কারণ ইনভেস্টমেন্টটা আমরা ইকোনমিক্সে বলি সাঙ্ক কস্ট। একবার কোটি কোটি টাকা ইনভেস্ট করলে সেটা তো তুলে নেওয়া যায় না, তার ফলে একটা কনফিডেন্স না থাকলে তারা আসবেন না। তো এই কনফিডেন্সটা কি করে বিল্ড আপ করা যেতে পারে? আমি বলবো যে বাঙালিকে একটা জিনিস বোঝাতে হবে ইয়াংদের, গো আউট অফ ইয়োর কমফর্ট জোন। একটা চাকরি পেলাম, আর কিছু দরকার নেই, জীবনটা সেট হয়ে গেল। ওদের দেশে বলতে বাংলার বাইরে লোকের চাকরি প্রায় ছেড়ে দেয়। এখন একটা টার্ম হয়েছে ইন বিটুইন জব। আমরা ভাবতাম ওরে বাবা চাকরি চলে গেল, ইন বিটুইন জব ইউ প্রিপেয়ার ইয়ারসেলফ, ডাইভার্সিফাই, দেখো কোনটা স্যুট করে। আমি এমন লোককে জানি, সে 5 বছর ধরে ল পড়লো, তারপর হঠাৎ কোডিং লিখতে শুরু করলো ক্লোজার। সুতরাং আমাদের এই অ্যাডভেঞ্চার করার প্রবণতাটা একটু আমাদের ছেলেমেয়েদের মধ্যে ঢোকাতে হবে। ইনভেস্টর কনফিডেন্স যে কারণে, দুটো কারণে চলে যেতে পারে, ডিমান্ড নেই বা কাজ করা সম্ভব না, এবং দুটোই হয়েছিল বেঙ্গলে। এখন কাজ করাও সম্ভব, এবং যেটা একটু আগে আমি বলছিলাম, ডিমান্ড একটা $200 বিলিয়ন মানে $20 to $30 বিলিয়ন বছরে ডিমান্ড বাড়ছে। তাছাড়াও বড় বড় যখন ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা 10,000 কোটি টাকা, একটা 20,000 কোটি টাকা, তার প্রত্যেকটাই এখানে খরচা হচ্ছে। তো ডিমান্ড তো আছেই। এখন এই জব যখন একটা বড় ব্যাংক হচ্ছে, বা একটা বড় টাউনশিপ হচ্ছে, বা একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি কি অপরচুনিটি লোকালি পাওয়া যাচ্ছে না, সেই খবরটা কমিউনিকেট করা। যেমন আমরা যেরকম একটা জিনিস দেখি যে চা বানানোর সময় টি ব্যাগ বানানো বা চায়ের টিন বানানো, বা ওটা আমরা DHL বা এইসব কোম্পানিকে দিয়ে কুরিয়ার করে দেওয়ার জন্য, ওই ব্যবসা একটা কোনো প্রবলেম না থাকলে একটা নতুন ব্যবসা আসবে না, কোনো প্রবলেম সলভ করতে হবে, সেটাই দেখা। এবং একটা জিনিস যেটা আমার মনে হয় যে এমন কিছু নেই যে আমরা ব্যবসা করতে পারবো না। আমাদের হয়েছিল যেটা, যে আমাদের যেসব কাজ ছিল, ম্যানেজিং এজেন্সি, জমিদারি, সেগুলো সব বন্ধ হয়ে গেল। টেক্সটাইল মিলস যেগুলো হয়েছিল ওয়েস্ট ইন্ডিয়াতে, সেগুলো বড় হতে থাকলো। তো এখন নতুন সিস্টেমে আমাদের আবার নতুনভাবে ব্যবসা করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের একটা চমৎকার আলোচনা হলো, এবং আমরা একটা খুব অপটিমিস্টিক নোটে শেষ করতে পারি। এইটা আমরা বলতেই পারি যে ভবিষ্যৎ যেটা আসছে সেটা পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বল। ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্যানেলের সকল বক্তাদের এবং সঞ্চালক ডক্টর অভিরূপ সরকারকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি প্যানেলের বক্তা NKDA চেয়ারম্যান দেবাশিস সেনকেও ধন্যবাদ জানাই, এবং তার পাশাপাশি শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া, শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায়।